নমস্কার, বঙ্গকণ্ঠে আপনাদের সকলকে স্বাগত। আমি হিমাদ্রি দাম, আমাদের সঙ্গে আছেন ডক্টর দেবপ্রসাদ কর। আজকে আমাদের যে অনুষ্ঠানের বিশেষ যে সূচি আছে সেটার মধ্যে আমরা আজকে প্রতিবেদন নিয়ে এসেছি যে সিএ এবং মানে 6A এবং সিএ বা আমাদের নাগরিকত্ব সংশোধনের যে আইন বা আমাদের যে নাগরিকত্বের যেসব আইনের ব্যাপারে যেসব ভারতীয় সংবিধানে লেখা আছে এগুলো না ভীষণ একটা কনফিউশনে ক্রিয়েট করছে। এক একজন এক এক রকম মতামত বলছে, বিভিন্ন পলিটিক্যাল ইনফ্লুয়েন্সাররা বিভিন্নভাবে করে মতামত বলছে। ইভেন কি আমরা নিজেরাও পর্যন্ত কনফিউজ যে আদৌ কোনটা সঠিক কোনটা ভুল, কি হবে, আমাদের ভবিষ্যৎ কি আছে বা আমাদের ইন ফিউচার কি এরকমই চলবে, কি কি ফাঁক রয়েছে সেগুলো সম্বন্ধে যদি একটু বিস্তারিত যদি আজকের বিষয় যদি বলা যায়। হ্যাঁ, গত চিত্রবাণীতে এই নিয়ে কথা হয়েছিল। নমস্কার, আমাদের মহামন্ত্র ভারত আমাদের অস্তিত্ব, বাংলা আমাদের হৃদয়। 6A বা ভারতীয় নাগরিকত্ব আইন, সিটিজেনশিপ অফ ইন্ডিয়া অ্যাক্ট 1955, ভারতীয় নাগরিকত্ব আইনে যে প্রভিশনগুলো আছে তার মধ্যে 6A একটা। এ নিয়ে আলাপ করতে গেলে প্রথমেই ভারতীয় নাগরিকত্ব মূলত কীভাবে নির্ধারিত হয়, কীভাবে নির্দিষ্ট হয় সে ব্যাপারটা সম্পর্কে একটা ধারণা থাকা দরকার। আমাদের দেশ বারবার দখলদারদের কবলে পড়েছে। 1947 সালের 15ই অগস্ট এই দখলদারদের হাত থেকে আংশিকভাবে আমরা মুক্তি পাই, আংশিকভাবে। আচ্ছা, কারণ ওটা ডোমিনিয়ন স্টেটাস ছিল, ওটা ফ্রিডম নয়। আচ্ছা, যাই হোক, আজ আমরা হয়তো স্বাধীন সত্যি হয়েছি, কিন্তু সমস্ত কিছুই ব্রিটিশ আমলের প্রায় রয়ে গেছে, যার জন্য আমাদের পদে পদে হোঁচট খেতে হয়। তা 1947-এ দেশ তো তৈরি হলো একটা ভারতবর্ষ, ওইদিকে একটা পাকিস্তান, ইস্ট পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তান। আমাদের এই দেশটা শুধু একটা ধারণা, তার একটা সীমা সম্পর্কেও ধারণা বলছি কেন, কারণ যতক্ষণ না আইনে এটা নির্দিষ্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত নির্দিষ্টভাবে বলা যায় না যে আইনি নিগড়ে এই আমার দেশ, এই আমার নাগরিকত্বের আইন, এই আমার ফৌজদারি আইন, এই আমার দেওয়ানি আইন, এই কোনো বিধি তখনও নির্দিষ্ট হয়নি যতক্ষণ না আমাদের দেশের সংবিধান তৈরি হয়েছে। সংবিধান সংকলিত হওয়ার পর আমাদের সমস্ত কিছুই একটা আইনের নিগড়ের মধ্যে এলো, লিগ্যাল ফ্রেমওয়ার্ক ইংরেজিতে বলে তারা। তা এখন এই আইনগুলোর মধ্যে প্রাথমিকভাবে দাঁড়ালো ভারত কোনটা, ভারতের ভূমি কী হবে, যে সবগুলো স্টেট কি কি নাম আছে, আর্টিকেল 1 ইত্যাদি। তো এর মধ্যে নাগরিকত্ব নির্দিষ্ট হলো যে আর্টিকেল বা অনুচ্ছেদগুলোতে ভারতীয় সংবিধানের প্রথম 5 নম্বর অনুচ্ছেদ, সেটা বলছে যে কারা এই দেশের নাগরিক সংবিধান বলবৎ হওয়ার সময় থেকে। তার মানে 1950-এর 26শে জানুয়ারি থেকে কারা এই দেশের নাগরিক। তো সেই সম্পর্কে অনুচ্ছেদ 5-এ বিশদভাবে বলা হয়েছে যারা এখানে জন্মেছিলেন, যাদের মা বাবা কিংবা ঠাকুমা ঠাকুরদার মধ্যে কেউ জন্মেছিলেন, যারা এখানে একাধিক্রমে 5 বছর ধরে বসবাস করছিলেন, তারা এই দেশের নাগরিক অ্যাট দি কমেন্সমেন্ট অফ কনস্টিটিউশন, সংবিধান বলবৎ হওয়ার সময় থেকে তারা এই দেশের নাগরিক। এরপর 6 নম্বর অনুচ্ছেদ, অনুচ্ছেদ প্রয়োজনীয়তা দেখা দিল, কারণ দেশটাকে ভাগ করে ফেললেন তারা, ভাগ করে ফেললেন। এই আমার যে একটা বিশাল জিওগ্রাফিক
ভৌগোলিক পরিধি ছিল দেশের, সেটা মানে অত্যন্ত প্রাকৃতিকভাবে তৈরি যে দেশ, সেটাকে আমরা খুবই মানে নিষ্ঠুরভাবে সেটাকে আমরা ভাগ করে দিলাম। আরব থেকে আমদানি করা কিছু ধর্মীয় স্লোগানের ভিত্তিতে দেশটাকে ভাগ করে পাকিস্তান বানিয়ে দেওয়া হলো। যারা ছিলেন তখন তারা করেছেন এইসব কীর্তি, তো দেশটাকে পাকিস্তান বানিয়ে দেওয়া হলো। এখন পাকিস্তানের মানুষগুলো যাবে কোথায়? ওটা তো ধর্মীয় ভিত্তিতে দেশ তৈরি হলো। এরপর ওই যতই কাঁদুনি গান মোহাম্মদ আলী জিন্না তার ওই তাদের পার্লামেন্টে দাঁড়িয়ে, ওগুলো ভণ্ডামি ছাড়া আর কিছু নয়। আজ থেকে যারা এই দেশের নাগরিক তারা সব পাকিস্তান সবার লক্ষণটা তো আমরা দেখতে পেয়েছি বারবার যখন লোক আসতে থাকে। কাজে ওই ভণ্ডামিগুলো থাক, মানে ভাগ করলেন তারা ধর্মের ভিত্তিতে। কাজেই যারা অমুসলিম, যারা ওদের কাছে বিধর্মী, তাদের তো বিদেয় হতে হবে ওই দেশ থেকে, কারণ তাদেরকে ওখানে ঠাঁই নেই, বিদেয় হও। নানা রকম অত্যাচার, নানা রকম বঞ্চনা, এগুলোতে তাদেরকে চলে আসতে হচ্ছিল পালে পালে দেশ ছেড়ে। শুধু বঞ্চনা না, হত্যা, নির্যাতন, বলাৎকার, নারী হত্যা, নারী অপহরণ, কি না পৃথিবীর ইতিহাসে, মানে আধুনিক পৃথিবীর ইতিহাসে এই বর্বর দিনগুলো পার হয়ে যাওয়ার পর এরকম বোধহয় আর কোথাও এভাবে দেখা যায়নি। যতবারই এই ব্যাপারগুলো আমি শুনি ততবারই ভিতরটা না আমার কিরকম যেন হয়ে ওঠে যে ওই সময়টাতে কি সিচুয়েশন ছিল, যারা ওই সময়টা ছিল, সেটা আমাদের এই ইস্ট পাকিস্তান হোক বা ওয়েস্ট পাকিস্তান হোক, তখন তারা কি সিচুয়েশনের মধ্যে দিয়ে গিয়েছে প্রত্যেকটা মানুষের। সত্যিই তাই। আমি এখন আর ওই মানে কি বলবো, ওই তথ্যে যাব না, স্ট্যাটিস্টিক্স যাকে বলে, সংখ্যা তত্ত্ব, ওতে যাব না, ওইটা অন্য বিষয়, আরেকবার ওই নিয়ে আলাপ করা যাবে। কিন্তু যারা আসতে বাধ্য হলেন, এখন তারা কি করবেন? তারা কোন দেশের নাগরিক? তারা তো আসতে বাধ্য হলেন, তারা তো ওখানকার নাগরিক নন। হ্যাঁ, যদিও একটা ভণ্ডামি তখন আবার হলো, নেহেরু বসে গেলেন, জওহরলাল নেহেরু, যিনি আনইলেক্টেড প্রাইম মিনিস্টার তখন, তিনি লিয়াকাত আলীর সঙ্গে এক চুক্তি করে ফেললেন কাগজে এটাকে লিখে চুক্তি করতে তো কোনো আপত্তি নেই, ওটা করে ফেললেন যে কাউকে যেতে হবে না, সবাইকে দেখভাল করা হবে, তারা যাতে নির্যাতিত না হয়, দেশ ত্যাগ করতে না হয়, এগুলো দেখা হবে, ইত্যাদি বড় বড় কথা লেখা হলো। কিন্তু মানুষ আসতে হলো, মৃত্যু, অশ্রু, রক্ত, স্বজন হারানো, সমস্ত পথ বেয়ে এই মানুষগুলোকে, ছন্ন ছাড়া ছিন্নমূল মানুষগুলোকে আসতে হলো। পশ্চিম পাকিস্তান থেকে আসতে হলো, পূর্ব পাকিস্তান থেকে আসতে হলো। এই এলেন যারা, তারা কোথাকার মানুষ? তারা কি এখানকার নাগরিক? আইন তো হয়ে গেছে তখন, মানে 50-এ তো আইন হয়ে গেল। 50-এ আইন হয়ে গেলেই যে 1947 থেকে যারা ঢুকেছেন তারা কোথাকার নাগরিক? তখন ওইখানে 5 নম্বরের পর 6 নম্বর আর্টিকেল লেখা হলো, রাইটস অফ সিটিজেনশিপ ফর দ্য পিপল মাইগ্রেটিং ফ্রম পাকিস্তান। পাকিস্তান থেকে আসা মানুষদের নাগরিকত্বের অধিকার। ওখানে ইলাবোরেট ডেসক্রিপশনে যাব না, এই থাকলো যে যারা ওখান থেকে আসছেন তাদের নাগরিকত্বের অধিকার। একটু ছোট্ট করে বলে রাখি, ওখানে একটা ছোট্ট বাধা লাগানো ছিল, ইংরেজিতে যাকে বলে রাইডার, একটা বাধা লাগানো ছিল যে 1948-এর 19শে এপ্রিলের ভেতরে যারা এই দেশে ঢুকেছেন তারা সবাই এই দেশের নাগরিক স্বাভাবিকভাবেই হয়ে গেছে। কিন্তু 1948-এর 19শে এপ্রিলের পর যারা এই দেশে ঢুকছেন তারা একজন নোডাল অফিসার, সরকার থেকে ঠিক করে দেওয়া একজন অফিসারের কাছে অ্যাপিয়ার করে, সরকার থেকে ঠিক করে দেওয়া একটা ফর্মে আবেদন করে তারা নিজেদেরকে নাগরিক হিসাবে এই দেশে
নিবদ্ধীকৃত করে নেয়। একটা পিরিয়ড ছিল না 6 মান্থ আর না, কিছু ছিল না, কিচ্ছু ছিল না, ওখানে কিচ্ছু লেখা হয়নি যে অমুক তারিখের মধ্যে তোমাকে এসে এগুলো করতে হবে। বলা হয় যে 1948 এপ্রিলের পর এলে। তো কনস্টিটিউশন ফ্রেম হওয়ার আগে এগুলো করা হয়েছে। কনস্টিটিউশন মানে সংবিধান বলবৎ হওয়ার পরও চলেছে এগুলো। এমনকি খুব ব্যাপারে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে যখন এইগুলো নিয়ে ডিসকাশন হচ্ছে সংবিধান প্রণেতাদের সভায়, তখন এই নিয়ে খুব আপত্তি করেছিলেন ভীম সিং, সর্দার ভীম সিং, যিনি পূর্ব পাঞ্জাবের এমপি ছিলেন। তিনি বলেছিলেন যে এই ডেটটা কে বার করেছে, কোত্থেকে বার করেছে, এর আগে এলে হবে আর এর পরে এলে এই করতে হবে, তারা কি ভারত মাতার সন্তান নয়? এইসব প্রশ্ন তোলা হয়েছিল তখন, এগুলো রেকর্ডে আছে সবই। তবুও এটা করা হলো, ঠিক আছে 1948। তার একটা অন্য ব্যাপার আছে বলছি। এখন এটা গেল 6 নম্বর আর্টিকেল, রাইটস অফ সিটিজেনশিপ ফর পিপল মাইগ্রেটিং ফ্রম পাকিস্তান। এরপর 7 নম্বর, আর্টিকেল বলছে যারা ওই সময় পাকিস্তানে চলে গেছিলেন, 47-এর পর যারা পাকিস্তান চলে গেছিলেন তো অনেকে, যে দেশটা ভাগ হয়েছে, এখন ওখানেই আমার জন্ম হয়েছিল, যাই ওখানেই থাকবো। তার মধ্যে কেউ কেউ মোহভঙ্গ হয়ে চলে আসতে হয়েছিল। যারা গেছেন এই তো আমাদের পাকিস্তান হয়ে গেছে, ওখানে থাকবো, তা গেছেন। কিন্তু এমনও কিছু মানুষ ছিলেন যারা গেছেন বুঝতে পারেননি যে কী কাণ্ডটি হয়েছে। আমি একজন বিখ্যাত লোকের নাম বলবো, তার নাম বড়ে গোলাম আলী খান। বড়ে গোলাম আলী খান এক কিংবদন্তি পুরুষ, আমাদের শাস্ত্রীয় সঙ্গীতের একটা মস্ত বড় খুঁটি নাম একটা। তো সেই বড়ে গোলাম আলী খান লাহোরে তার জন্ম, বেড়ে ওঠা লাহোরে, চলে গেলেন ছেলে মোনাব্বর সঙ্গে। ওখানে গিয়ে একদিনেই বুঝে ফেললেন, বিশেষত জলসায় গান গাইতে গিয়ে উনি বুঝলেন এটা জায়গা নয়। কারণ বড়ে গোলাম আলীর একটা অভ্যেস ছিল, তিনি গান গাইতে গাইতে মাঝে ছোট ছোট পাঞ্জাবি ঢঙে গাইতেন, রঙ্গিলা ঢং বলা হয়। সেই ঢঙে গাইবার সময় তা ছোট ছোট তান করতেন, সুর সমন্বয়, এবং সেই তানগুলোর মধ্যে তিনি একটা কথা বসাতেন, হায় রাম। হায় রামের ওপরে তিনি নানা রকম গলার করে আবার মূল বন্দিশে ফিরে আসতেন। এটাতে আপত্তি, এখানে রাম বলা যাবে না। তখন গোলাম আলী বুঝলেন এটা তার জায়গা নয়। তিনি ছেলেকে বললেন চলো বেটা ওয়াপস চলতে। তো উনি চলে এলেন ভারতবর্ষে, আজীবন ভারতবর্ষেই ছিলেন, তার ছেলেও ভারতবর্ষেই ছিলেন। তো এই ধরনের মানুষ যারা মোহভঙ্গ আশাভঙ্গের পর আসছেন, যারা ভাবেননি যে এই ধরনের কাণ্ড হয়েছে, এটা ভেবেছেন ঠিক আছে ওরা আলাদা হতে চায়, আলাদা হয়েছে, এসব নয়, তাদের জন্য একটা প্রভিশন রাখা হলো। তারা যদি পার্মানেন্টলি শিফট করছেন এমন কোনো ডকুমেন্ট নিয়ে আসেন এখানে থাকবার ইন্টেনশনে, তখন চলে এলে থাকতে পারবেন। কিন্তু সেটা নিশ্চয়ই 1948-এর 19 এপ্রিলের পর না। হ্যাঁ, তো সেই সময়ের মধ্যে যারা চলে এলেন আর যারা এলেন না তাদের আশা হবে না। 7 নম্বর। 8 নম্বর আর্টিকেল, ভারতীয় মূলের যে সমস্ত মানুষ অন্য অন্য দেশে থাকেন কিন্তু তারা ভারতবর্ষের নাগরিকত্ব নিতে চান, এখানে চলে আসতে চান, এখানেই থাকতে চান, সমস্ত ভারতীয় মূলের মানুষের জন্য ভারতের দরজা অবারিতভাবে খোলা। এটা তো স্বাভাবিক কথা। হ্যাঁ, শুধু সংবিধান আছে, তার নিয়ম মেনে আসতে হবে। তাই যে নিজেদের কনসুলেটের মাধ্যমে যদি অ্যাপ্লিকেশন দেন তাহলে তাকে ভারতের নাগরিক করে নেওয়া হবে। এবং এই যে ইয়েগুলো, অনুচ্ছেদগুলো, এখানে কোথাও কিন্তু
প্রত্যাখ্যান করার কথা নেই, নো কোয়েশ্চেন অফ ডিনায়াল। ডিনাই করা কোনো, মানে তুমি অ্যাপ্লাই করো, তারপর দেখা যাবে তোমাকে দেয়া যাবে কি না। এরকম কিচ্ছু নেই। আছে, করতে পারেন, আসতে পারেন, নাগরিক হয়ে যেতে পারেন। এই গেল 8 নম্বর। তারপর 9 নম্বর, ভেরি ইম্পর্টেন্ট। যদি কেউ স্ব-ইচ্ছায় কোনো অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করেন, যদি কেউ স্ব-ইচ্ছায় অন্য কোনো সার্বভৌম দেশের নাগরিকত্ব গ্রহণ করেন, তাহলে তিনি সঙ্গে সঙ্গে এই দেশের নাগরিকত্বের অধিকার হারাচ্ছেন। এটা হলো 9 নম্বর। এই আমাদের মোটামুটি সংবিধানের অনুচ্ছেদগুলো যা কিনা আমাদের নাগরিকত্ব নির্দিষ্ট করছে মোটামুটি। এখন তারপর প্রশ্ন দাঁড়ালো, যারা এই দেশের নাগরিকত্ব নিতে চাইবে এরপর তার কী করে হবে? আর দেখো, কমেন্সমেন্ট অফ কনস্টিটিউশন তো হয়ে গেল, তারপর কি করে হবে? তখন ভারতীয় নাগরিকত্ব আইন 1955 প্রণীত হলো, যেটা বারবার মডিফাইড হচ্ছে। ভারতীয় নাগরিকত্ব আইন বা সিটিজেনশিপ অ্যাক্ট অফ ইন্ডিয়া, সেখানে যেমন প্রথম বাই বার্থ, জন্মসূত্রে ভারতীয় হতে পারে, বাই ডিসেন্ট, বংশানুক্রমিকভাবে ভারতীয় হতে পারে। ওইখানে একটা আছে 6 নম্বর ধারা। 6 নম্বর ধারা হচ্ছে ভারতীয় নাগরিকত্ব অর্জন করার জন্যে একটা বিশেষ ব্যবস্থা, ইংরেজিতে প্রভিশন বলা যেতে পারে। এই ব্যবস্থাটা 6 নম্বর। এটাকে বলে ন্যাচারালাইজেশন। আমি এখানে আছি, অনেক দিন ধরে আছি, আমি ভারতের নাগরিক হতে চাই, তখন আমি একটা আবেদন করতে পারি ভারতের নাগরিক হওয়ার জন্যে। তাতে কিছু কিছু নিয়মকানুন আছে, এই হতে হবে, 12 বছর থাকতে হবে, 2টো ভারতীয়, এগুলো আছে কিছু। এই সব মেনশন করে যে আমার সব কোয়ালিফিকেশন আছে, আমি ভারতবর্ষের নাগরিকত্ব চাই, কারণ আমি ভারতবর্ষের প্রতি আনুগত্য প্রকাশ করছি। এইটে 6 নম্বর ধারা, 6th আর রুল অফ সিটিজেনশিপ অ্যাক্ট। এখন এই 6 নম্বর ধারা, এটা কিন্তু খোলা খাতা না, অ্যাপ্লিকেশন করতে পারবে, নাগরিকত্ব দেয়া হবে। যেমন 6 নম্বর বলছে, 5 নম্বর বলছে, 7 নম্বর বলছে, 8 নম্বর বলছে, এটা তা বলছে না। অ্যাপ্লিকেশন করতে পারো, দেবে কি দেবে না সেটা সরকারের উপর নির্ভর। আচ্ছা, তাহলে দুটো ব্যাপারই আলাদা দাঁড়াচ্ছে আমার। ওটাতে আমার মানে রুলস আর্টিকেল বলা আছে যে হ্যাঁ এই ধারার মধ্যে দিয়ে এগুলো সংবিধান অনুযায়ী কারা কারা দেশের নাগরিক। আর এটা হলো এর পর যারা নিতে চাইবে, অবভিয়াসলি তারা ভারতীয় অরিজিন বলে আমি মানছি না, সেটা এখানে বড় ব্যাপার না। তারা নিতে চাইছে, এখানে অনেক দিন ধরে আছে, হয়তো বাউল গান করেন, তাকে এখানে মানুষ ভালোবাসে, তিনি বারবার ঘুরে ঘুরে আসেন, তিনি এখানে থাকতে চান, এই দেশের 2টো ভাষা তিনি বলতে পারেন। এই যেমন আদনান সামি বলে একজন গায়ক এখানে নাগরিকত্ব নিয়েছিলেন, এইভাবে নিতে পারেন, প্রভিশনটা আছে। দেবে কি দেবে না এটা সরকারের ব্যাপার। এখন এই 6 নম্বর আর্টিকেলটাতে পরিবর্তন আনা হলো এক সময়। কি পরিবর্তন? আসাম আন্দোলনের কথা জানা আছে? হ্যাঁ, ওই শুনেছিলাম ওই সময় ওই অনেক বেশি বাইরের থেকে লোক আসছিল, সেই হিসাবে ওখানে শুরু হলো আন্দোলন। আসামে বহুদিন থেকে বলা হচ্ছিল যে এখানে পূর্ব বাংলা থেকে লোক এসে চলে এসেছে, পূর্ব বাংলা থেকে লোক এসে বড় রকমের একটা ইস্যু হয়েছিল। হ্যাঁ, ওখানে অনেক গন্ডগোল হয়, দাঙ্গা হয়, মানে নানা রকম নির্যাতন, অনেক কিছুই হয়। তারপর এটা এক সময় থিতিয়ে যায়, এক সময় বহিরাগত বিরোধী আন্দোলন হয়। বহিরাগতকে ভারতীয়রা বহিরাগত, হ্যাঁ, আসলে বাঙালি কখন যেন ভারতীয় জাতীয়তার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। আজকে যেটা বাঙালির বিরুদ্ধে আক্রমণ, কাল সেটা ভারতীয় জাতীয়তার বিরুদ্ধে আক্রমণ হবে। এটা যত তাড়াতাড়ি আমাদের নেতৃবর্গ বোঝেন ততই মঙ্গল।
তো যাই হোক, সেখানে এই হলো। তারপর একটা আন্দোলন শুরু হলো, সেটাকে বলা হলো বিদেশি খেদা। খেদা শব্দটা একটু কেমন শোনায়, মানে বিদেশিদের বিদেয় করার জন্য আন্দোলন। সেই আন্দোলন বহু বছর ধরে চলার পর রাজীব গান্ধী তাদের সাথে একটা চুক্তি করে ফেললেন। রাজীব গান্ধী প্লেন টেন ওড়াতেন, ভারতবর্ষের জিওগ্রাফি সম্পর্কেও তার মধ্যে ভালো ধারণা ছিল না, ইতিহাস তো জানবেন, কেমন জানেন বোঝাই যায়। তো তিনি করে ফেললেন চুক্তি। চুক্তির মধ্যে আছে যে 1966-তে শুরুতে জানুয়ারি 1966 জানুয়ারির আগে যারা এই দেশে ঢুকেছেন তারা ভারতীয় নাগরিক, তাদেরকে ভারতীয় নাগরিকত্ব দিয়ে দেওয়া হবে। 1966 মানে তাহলে পুরনো, এটা কি জাস্ট চুক্তি হয়েছিল ওই শুধু ও চুক্তি আসামের জন্য, আসাম চুক্তি। আসাম চুক্তির 5.2, 5.3, 5.4 এরকম আছে কিছু। তো এই আসাম চুক্তিতে বলা হলো যে যারা 1966 জানুয়ারির আগে এই দেশে ঢুকেছেন, আসামে ঢুকেছেন, অবভিয়াসলি ভারতবর্ষে ঢুকেছেন, তারা এই দেশের নাগরিকত্বই পাবেন। তারা এই দেশের নাগরিক, মানে অটোমেটিক্যালি তারা এই দেশের নাগরিক। তারপর 1966 পয়লা জানুয়ারি থেকে 1971 মার্চ মাসের শেষ তারিখ অবধি যারা ঢুকেছেন তারা এখনই নাগরিকত্ব পাচ্ছেন না। তাদেরকে নিজেদের নাম বিদেশি হিসাবে নথিভুক্ত করতে হবে এবং তারা 10 বছর তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ থাকবে। তারপর তারা অ্যাপ্লিকেশন দিতে পারেন নাগরিকত্ব অর্জন করার জন্য। ঠিক আছে, এটা সই করা হয়ে গেল, সরকারও সই করে দিলেন, এরাও সই করে দিলেন, হয়ে গেল এগুলো, সবাই মতো চলতে থাকলো। এবং 1971 পর থেকে যারা ঢুকেছেন তারা নৈবচ্ছ, তারা কেউ এদেশের নাগরিক নন। ও যতই ভিটে মাটি দিয়ে থাকো দেশের স্বাধীনতার জন্য, যতই স্বজনের হত্যা হোক স্বাধীনতার জন্য, তুমি মরলে মরো, আমি জানি না, তোমরা এই দেশের নাগরিক না 71 পর থেকে যারা ঢুকছো। এই যে এটা তো চুক্তি হয়ে গেল, কিন্তু নাগরিকত্ব আইনের মধ্যে তো এটা ছিল না। তখন করা হলো কি, ওই 6 নম্বর ধারা, যেটা 6th ক্লজ, 6 নম্বর ধারা, ন্যাচারালাইজেশন, নাগরিকত্ব অর্জন করবার জন্য আবেদনপত্র দেওয়ার যে ব্যবস্থাপনা ছিল, সেখানে একটা সংযোজনী আনা হলো। সেটা 6A, 6 ক ধারা বলা যেতে পারে। 6 ক ধারায় এক্স্যাক্টলি আমি যা বললাম, 66 জানুয়ারির আগে যারা ঢুকেছেন, পরে যারা ঢুকছেন, তারা আগে যারা ঢুকেছেন তারা নাগরিক, পরে যারা ঢুকছেন তারা ফরেনার, 10 বছর ভোটার লিস্টের তালিকা থেকে বাদ। হ্যাঁ, সব 6A করে সব ঢুকিয়ে দেওয়া হয়েছে। চুক্তি হওয়ার পরে এটা ঢুকানো? ইয়েস, চুক্তি হওয়ার অনেক পরেই। কারণ নইলেও চুক্তি তো আইন হচ্ছে কি করে, চুক্তি তো করে ফেলেছ, কিন্তু নাগরিকত্ব আইনে তো প্রভিশন নেই, তাহলে কি করে হবে? তখন ওটাকে মডিফাই করে এখানে লাগিয়ে দেওয়া হলো 6A। এবং এটা আজ অবধি ঝুলেছিল সংবিধানের সামনে, সুপ্রিম কোর্টের সামনে, যে এটা আদৌ সাংবিধানিক কিনা। এবং অবভিয়াসলি ভাইস ভার্সা, আসাম চুক্তি সাংবিধানিক কিনা। তা এইটা 6A, এটাকে আমাদের প্রাক্তন যিনি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস ছিলেন, তিনি যাওয়ার আগে এত সব পড়ে আছে, মাথা ব্যথা নেই, এইটে যাওয়ার আগে তিনি এটাকে সাংবিধানিক বলে ঘোষণা করে দিলেন। তারা অনেক জানেন, অনেক বোঝেন, পরীক্ষা না দিয়ে চিফ জাস্টিস হওয়া যায়, করেন। তো কিন্তু আমাদের মতন সাধারণ মানুষরা আমরা বুঝতে পারছি না, অনেক কিছুই বুঝতে পারছি না। যেমন 1947 দেশটা ভাগ হলো, ঠিক আছে, এবং আমার 1950 আমার সংবিধান হলো। সংবিধানে বলছে
যে আমি যদি ইচ্ছায় কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করি তাহলে আমি এই দেশের নাগরিকত্বের অধিকার হারাই। অমুসলিম যারা ওই থিওক্রেটিক মানে ধর্মভিত্তিক রাষ্ট্রে আটকে পড়েছিলেন তারা নিশ্চয়ই স্ব ইচ্ছায় নেননি, তারা বাধ্য হয়েছিলেন ওখানে কোনো রকমে পশুর জীবনযাপন করতে, চলে এসছেন পরে। হ্যাঁ, তো এরকম বহু আছেন যারা চলে এসছেন। তা যারা ওখান দাবিটাই তুললেন, হাসকেলিয়া পাকিস্তান, যে দাবিটা যারা তুললেন এবং যারা এটাকে হাসিল করলেন, তারা তাহলে কি 1947-এর পরে ঢুকলে ভারতীয় নাগরিক হয়ে যাবেন? সংবিধানের ইচ্ছে তো তা না। সংবিধান তো বলেছে যে 9 নম্বর আর্টিকেল বলছে যে যদি কেউ স্ব ইচ্ছায় অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করে এই দেশের নাগরিকত্ব পায় না, তাহলে তারা পাচ্ছেন কি করে? যারা স্ব ইচ্ছায় ওটা নিয়েছেন তাহলে কি করে পাচ্ছেন তারা? 1948-এর পর 8 নম্বর অনুচ্ছেদ বলছে আসতে পারবে, কোনো মানে কাজই হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। বরঞ্চ যারা হাসকেলিয়া পাকিস্তান তারা আবার সেখানে ভারতের নাগরিক হয়ে যেতে পারে। আমার ক্ষুদ্র বুদ্ধিতে আমি বুঝতে পারছি না হ্যাঁ এটা কি করে হয়। তারপরে এই লক্ষ লক্ষ মানুষ যাদেরকে সংবিধান স্বীকার করছে না 9 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, তাদেরকে একটা আইন করে কি করে ঢুকিয়ে দেওয়া যায় আমি বুঝতে পারি না। এবং 1966-র পর যারা 71 অবধি ঢুকেছেন তাদেরকে 6 নম্বর অনুচ্ছেদের বেনিফিটটা না দিয়ে বলবো তোমরা ফরেনার হিসেবে নাম ইনক্লুড করে দাও। কেন? আগে আসা পরে আসা, আজকে পরে তো অনেকেই এসছে। নিশ্চয়ই এসেছে, 71-66 ওই সময়টা তো সব থেকে বেশি এসেছিল। হ্যাঁ, তাহলে এর মানে আমার ভারতবর্ষের মাটিতে যারা বাইরে থেকে এসে ঢুকেছেন, এখানে সেটেল করে গেছেন, এখানের ভাষা নিয়েছেন, ধর্ম নিয়েছেন, সব কিছু নিয়েছেন, তাদের আমি স্বীকার করে নিয়েছি। আর আমার ভাই আমার একই ধর্ম, একই জাতি, একই ভাষা, একই মানে দেশকে মা বলেছি আমরা, আর সে ওখানে আটকে গেল বলে তাকে আমি অস্বীকার করছি। আমার ক্ষুদ্র বুদ্ধিতে আমি বুঝতে পারি না কি করে এটা অ্যাকসেপ্ট করা যেতে পারে। আমার তো আর বেশি দিন বাকি নেই মরে যাওয়া অবধি, এটা আমি কোনো দিনই মন থেকে গ্রহণ করতে পারবো না। এটা কি করে হয়? এটা হতে পারে না। যাদের সংবিধানের ইচ্ছা না যাদেরকে এই দেশের সিটিজেনশিপ দেওয়ার, যাদের কথা বলা হয়েছে যারা ইচ্ছায় অন্য সার্বভৌম দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন, তারা এই দেশের নাগরিকত্বের অধিকার হারিয়েছেন। একটা চুক্তি করে বলে দেওয়া যায় যে 66-র আগ অবধি যারা ঢুকেছেন তারা সবাই এই দেশের নাগরিক? আসলে গন্ডগোলটা হচ্ছে অন্য জায়গায়। দেশটা ভাগ হলো ধর্মের ভিত্তিতে। একদল লোক বললো আমরা আমাদের এই ধর্ম, আমরা তোমাদের সঙ্গে থাকতে পারবো না, আমরা থাকতে চাইও না, আমরা আলাদা হয়ে যেতে চাই। তাদের এই কথা মেনে নেওয়া হলো। মাতা হিংলাজের মন্দির আছে যেখানে, সেটাকে আলাদা করে দেওয়া হলো। হ্যাঁ, মেনে নেওয়া হলো, চলে গেল ওদিকে সব। তো মেনে নেওয়া হলো, চলে গেল, সেই পর্যন্ত বুঝলাম। কিন্তু আবার তারা এসে এখানে ঢুকবেন, আবার তাদেরকে গ্রহণ করতে হবে, এটা কি ধরনের কথা? হ্যাঁ, এবং এই যে এখন ধর্মের ভিত্তিতে দেশ ভাগ করে দিলে, ওয়েস্ট পাকিস্তান, ইস্ট পাকিস্তান, ঠিক আছে, ভাগ করে দিয়েছো ধর্মের ভিত্তিতে, মেনে নিয়েছো, দ্বিজাতি তত্ত্ব মেনে নিয়েছো। মেনে না নিলে কেন ভাগ করতে দিলে? মেনে নিয়েছো। গোঁজামিল দিলে হবে না তো। ওইখানে গোঁজামিল দেওয়া হলো, এখানে একটা সেকুলার স্টেট। তা আমাদের আপত্তি হয়নি এই জন্যে, কারণ আমি ভারতবর্ষের মানুষ, আমি সনাতন সংস্কৃতির মানুষ, আমি তো জন্ম থেকে ধর্ম নিরপেক্ষ, আমি কারো ধর্মকে আক্রমণ করি না। সিএর বিষয় যেটা আমরা দেখলাম যে ওখানেও কিছুটা ধর্মের সম্বন্ধে উল্লেখ করা হয়েছে, তাতেই এত বড় মিসকনসেপ্ট তৈরি হয়ে গিয়ে সকল লোকদেরকে, মানে সেটা পলিটিক্যাল কারণেই হোক বা যে কারণেই হোক, মানে পুরো দেশ জুড়ে একটা খুব বাজে একটা জিনিস তৈরি করে দেওয়া হলো যে সব মুসলিমদেরকে হয়তো তাড়িয়ে দেওয়া হবে এখান থেকে। এখন ব্যাপারটা হলো কি, তো
একমাত্র সদর্থক পদক্ষেপ ওইদিকে, একমাত্র সৎ পদক্ষেপ, অসৎ নয়, যা সত্যি সত্যি করা হয়েছে। ধর্মের নামে দেশ ভাগ করেছে, করে যে ভয়ঙ্কর সাফারিংয়ের মুখে কিছু মানুষ পড়েছে, তাদেরকে আসবার রাস্তা করে দেওয়ার সময় তাদের ধর্ম মেনশন করতে হবে। তুমি তার মানে মানে বুঝবে কি করে যে কে হ্যাঁ, আসে? আর তারপরে তাকে জোরে ধরে যে মারছে, সেও তার পেছনে পেছনে এসে গেল তাকে ধরে আবার আরেকটু পেটাবার জন্য, চল তোর বাড়ি গিয়ে পিটিয়ে আসে। সেটা হতে পারে না। কাজেই এটা একমাত্র সদর্থক পদক্ষেপ, কিন্তু ইনসাফিসিয়েন্ট, যথেষ্ট নয়। আচ্ছা, কারণ 2014-তে ফুল স্টপ দেয়া চলে না। ওখানে কি থেমে যাবে গন্ডগোল? এই যে বাংলাদেশে আজকে হচ্ছে, এখন হচ্ছে, এখন কি করে হচ্ছে, তারা এ হতে থাকবে এগুলো। কাজেই এই রাস্তাটি খোলা রাখতে হবে, এবং ধর্মের ভিত্তিতে বেনজল ঢুকতে দিলে হবে না। বেনজল ঢুকে গেল, তারপরে তোমার সর্বনাশ করে দিল। হ্যাঁ, এই ব্যাপারে তো এই যে আসাম আন্দোলন, বেনজল ঢুকিয়েছিলেন কারা? এই কাসুন্দি ঘাটে তো অনেক কিছু বেরিয়ে আসবে, কারা ঢুকিয়েছিলেন বেনজল। তো সেসব থাক, কিন্তু সিএএ ওই 2014 ফুল স্টপ হতে পারে না। এটা অনৈতিক, মানে অনুচিত, এবং এরা একটা অত্যন্ত রকম অন্যায়। কিন্তু তারা আগটুকু যেটা তারা বলেছেন, এই 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 ধর্মের মানুষদেরকে এই এই জায়গা থেকে আমরা আসতে দেব, কোনো অন্যায় নেই। এই প্রথম ভারতবর্ষে কেউ সততার সঙ্গে, সাহসের সঙ্গে সত্যিকারের পদক্ষেপটা নিল। আচ্ছা, আজকের এই আমাদের আলোচ্য বিষয়ে আমার এই সিএ বা নাগরিকত্ব আইন 6A, যেটা নিয়ে সুপ্রিম কোর্টের লাস্ট ভার্ডিক আসলো, পুরো ব্যাপারটা নিয়ে আমার পুরো কনসেপ্টটা ক্লিয়ার হলো। আশা করি দর্শকবৃন্দদেরও পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের জানাবেন, আমরা সাধ্যমতো জবাব দিতে চেষ্টা করব। এই নিয়ে আলোচনা হওয়া দরকার, সবাই মিলে আলোচনা করা দরকার। সবাইকে জানান, শেয়ার করুন, আমাকে প্রশ্ন করুন, আমরা জানাবো। আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। নমস্কার।